হ্যালো। হ্যাঁ শুনতেছি। তুমি শুনতেছো না? কালকে কি ওই চ্যাপ্টারটার অঙ্কগুলো কি করছলা? একটাও করছলা? মোটেও করছলা? কোনো কি সমস্যা হয়েছে বা কোনো অঙ্ক কি আর করাই দেওয়া লাগবে? আচ্ছা দেখতেছি। দাঁড়ান দেখি কি করছে। উলম্ব ফাংশন আছে জয়েন্ট সি তে, ঠিক আছে। আনুভূমিক ফাংশন আছে আবার জয়েন্ট এ তে, ট্যানজেন্ট বল বিবেচনা করে, উলম্ব অংশ বিবেচনা করে। আচ্ছা দেখাই দিচ্ছি। এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাইলে এই যে উপরের যেটা আছে এটাও 60 ডিগ্রি হইবে, এটা দেওয়া দরকার নাই। ও না, 2 মিটার। পয়েন্ট সি, সি লিখি, খারাপ লাগছে আবার। 1000 কেজি এফ এস সি, এদিকটা এফ এস সি আর এদিকটা হচ্ছে এফ সিবি, না এফ বিসি আর কি লিখলেই হয়, লেখছে এফ বিসি, এফ বিসি। আচ্ছা জয়েন্ট সি, ঠিক আছে। জয়েন্ট সি তে এখন সামেশন ভার্টিক্যাল ফোর্স সমান 0। আচ্ছা এইখানে দেখো এই নিচের দিকে 1000 দিকে 1000 কাজ করছে, মানে কি নিচে দেবে মাইনাস মাইনাস 1000, মাইনাস 1000 কেজি। এখন এই যে এইটার দুইটা উপাংশ, উলম্ব উপাংশ আর ভার্টিক্যাল উপাংশ, উলম্ব উপাংশ এফএসসি আর এইটা যেহেতু কোণের দিকে আর এটা হচ্ছে কোণের বিপরীত দিকে, তার মানে হচ্ছে ইয়া তোমার সাইন নেবে এফএসসি সাইন 60 ডিগ্রি সমান 0, কারণ আর কোনো উপাংশ নাই। আচ্ছা তাইলে এফ এ সি সাইন 60 ডিগ্রি সমান এই পেশে 1000 হয়ে যাবে, মাইনাস টি পেশে প্লাস হয়ে যাবে, তাহলে এফ এ সি 1000 বাই সাইন 60, সাইন 60 ডিগ্রি সাইন 60 1154, এফ এ সি 1154 70 কেজি। আচ্ছা এখন এইটা আমরা ধরছিলাম উলম্ব উপাংশ বরাবর গেছে এফএসি, মানে টেনশন আর কি, তাহলে টেনশনই হয়েছে, কিন্তু এটা উলম্ব মানে উপরের দিকে কিন্তু গেছে। এখন সামেশন ভার্টিক্যাল ফোর্স না সামেশন হরিজন্টাল ফোর্স সমান 0। আচ্ছা হরিজন্টাল ফোর্সে কি আছে, এফ বিসি আছে, এটাও মাইনাস, আর এফ এস সি এটাও আছে মাইনাস,
তাহলে এফবিসি মাইনাস এফবিসি মাইনাস এফএসি এফএসি cos 60 ডিগ্রি সমান 0। আর এফএসসি এর মান পাইছি এখান থেকে। এফবিসি লিখি, এফবিসি মাইনাস এফএসসি এর মান হচ্ছে 1154.70 cos 60 ডিগ্রি সমান 0। তাহলে 1154 cos 60 দেখি কত হয়, আর ওই পাশে পজিটিভ হয়ে যাবে আবার। 1154.70 ইন্টু cos 60 577.35 তাহলে মাইনাস এফবিসি সমান 577, এটা অফিসে যাবে পজিটিভ হয়ে যাবে 577.35। আচ্ছা এটা লেখছি কি, এফবিসি কম্প্রেশন লেখছি। এটা এখানে ঝামেলা হয়েছে না। আচ্ছা এখানে এফএসসি আর এফবিসি মাইনাস তো আসে নাই, এটা খাতাটা বাইক একটু দেখি আমি, দাঁড়াও। অঙ্ক আমি সহজ দিকে করিনি, বুঝছো। এখন কথা হয়েছে এটা, দাঁড়াও আরেকভাবে করে দেখি। এটা যদি আমি এই যে এফএসি যেহেতু টেনশন, তাইলে কোনোভাবেই হয় না। 1000 কেজি যদি পজিটিভ নেই, এফবিসি এদিকটা মাইনাস, এফএসসিও মাইনাস, এফএসসি তো আচ্ছা এটা আমি কালকে দেখবো, মানে এখানেই তো সমস্যা নাকি। তা আমিও বুঝতেছি না, কারণ এখানে মাইনাসও আসতেছে না, এইখানে ওই এফবিসি দের মাইনাস, দাঁড়াও, এফবিসি মাইনাস এফএসসি cos 60 ডিগ্রি মাইনাস এফবিসি cos 60 ডিগ্রি, তাহলে এফএসসি এইখানে মানটা পাওয়া হইলো, বুঝলাম 1154 ইন্টু cos 60 ডিগ্রি। সবই ঠিক আছে, 1154
154.70 ইন্টু cos 60 ডিগ্রি, তাহলে এরা মাইনাস এন এখানে আসে। এই এফবিসি আগে মাইনাস থাকে, দাঁড়াও দেখি তো। ওহ রে, দূর ও। এই দেখো এই এফবিসি আগে মাইনাস আছে না, তাহলে এফবিসি আগে মাইনাস থাকলে পর এই এফবিসি এর মাইনাসটা এই পাশে এই মাইনাস দ্বারা গুণ করলে বা এই মাইনাসটা এই পাশে আনলে 577.35, মানে মাইনাস হয় না, মাইনাস হইলে পর আমি ধরছি টেনশন, আসলে এটা কি কম্প্রেশন, মাইনাস আইছে। আরে মানে এটা প্যারা নিতে যাই, মানে এত প্যারা নিছি, মানে এটা দিকে খেয়ালই করে নিয়েছি এই জায়গায় একটা মাইনাস আছে। এই যে এই এফবিসির এই যে এফবিসির আগেটা মাইনাস আছে, দেখো এই যে মাইনাস এফবিসি মাইনাস এফএসি cos 60 ডিগ্রি, তাহলে মাইনাস এফবিসি এই যে মাইনাস 154.70, তাহলে মাইনাস এফবিসি এর 1154.70 এই পেছনে নিলে পর পজিটিভ হয়ে যায়, এই পেশটা ঠিকই পজিটিভ হয়ে যায়, বাট এই পেশে যে এফবিসি এর যেটা মাইনাস আছে, মাইনাসটা তো থাকেই যায়, তো মাইনাসটা এই পেছনে নিলে পর আবার কি মাইনাস 77.35 হয়, মানে 77.35, যা মানে হচ্ছে যে আমি ধরছিলাম কি টেনশন, বাট টেনশন আর হচ্ছে কম্প্রেশন, ঠিক আছে। আচ্ছা পরে জয়েন্ট সি তো নিলাম, জয়েন্ট পরেরটা এ এনেছে নাকি, জয়েন্ট এ নিলে তো সুবিধা হওয়ার কথা দেখি। আচ্ছা জয়েন্ট এই নিয়েছে, কারণ জয়েন্ট বি নিলে পরে এখানে আমার মান জয়েন্ট বি নিলেও হইবে, বাট জয়েন্ট এর এইখানে উলম্ব উপাংশ বরাবর মানটা জানি, বাট এই জায়গায় উলম্ব উপাংশ বরাবর মানটা জানি না, তার কারণে হইবে না। আচ্ছা জয়েন্ট এ যদি নেই, এদিকেরটা গেছে, এদিকেরটা গেছে, এদিকেরটা, এদিকেরটা এফ এডি, এফ এবি, আর হচ্ছে এফ এসি। কি করছে আগে আনুভূমিক উপাংশ নিচ্ছে, উলম্ব উপাংশ নেই দেখি। এফএসসি এর মান আমরা জানি, এফবিসি বিসি এফবিসি কই, এফএসসি এর মান জানি না, এফএসসি এর মান জানি 154, তাহলে তাকে উলম্ব উপাংশ মান নেই, আগের মতোই করে উলম্ব উপাংশ নেই, সামেশন ভার্টিক্যাল ফোর্স সমান 0, অপর পজিটিভ, উলম্ব উপাংশ বরাবর কি আছে, মাইনাস এফএসি আছে, মাইনাস এফএসি। আচ্ছা কোন থিটা, থিটা ডিগ্রিটা দেখা লাগবে, দাঁড়াও। এইখানে এইটা 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 দেওয়া আছে 60 ডিগ্রি, ঠিক আছে, এইটা 60 ডিগ্রি দেওয়া থাকলে এখন আমার এই বাহুটা বের করা হবে, তাহলে এই বাহুটার সাথে বের করতে গেলে যেহেতু এইটাও 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি ওরা লেখছে আর কি তোমার, ওটাও 60 ডিগ্রি, ওটাও 60 ডিগ্রি, ঠিক আছে, বুঝলাম। আচ্ছা দেখো এইখানে এইটা 90 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, আবার এইটা দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 90 আর 60, 90 আর 60 ডিগ্রি, আর এটা 90 আর 60 হলে পর এটা কি 30 ডিগ্রি, তো এমনি হবে, দেখো এটা 90 ডিগ্রি হয়, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে তোমার মানে এই যে এটা কিন্তু 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে পর তোমার এইখানে একটা সমকোণ 90 ডিগ্রি 90 ডিগ্রি দেয়া আছে, এতটুকু 60 ডিগ্রি, তার মানে বাকি এতটুকু কিন্তু 30 ডিগ্রি হইবি, এতটুকু কিন্তু 30 ডিগ্রি হইবি, তাহলে এতটুকু যদি 30 ডিগ্রি হয়, এতটুকু যদি 30 ডিগ্রি হয়, তার মানে আবার এই এতটুকু এটা তো আবার এক সমকোণ, ওই আবার এটার উপরে এটা কিন্তু লম্ব আছে, এটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে এই যে 90 ডিগ্রি আর 30 ডিগ্রি, 90 ডিগ্রি আর 30 ডিগ্রি হয় কত 120 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি করার জন্য এটা কিন্তু 60 ডিগ্রি এমনি হইবে, বুঝলা, এটা কিন্তু 60 ডিগ্রি, তাহলে এই যে 60 ডিগ্রি এই পাইলাম, বই তো লেখে নাই, বই তো শুধু 60 ডিগ্রি লাগছে। আচ্ছা এটা 60 ডিগ্রি পাইলাম, এটাও 60 ডিগ্রি, এটাও কিন্তু 60 ডিগ্রি, এটা কিন্তু 60 ডিগ্রি বইতেই দেওয়া আছে, তাহলে এটা যদি 60 ডিগ্রি, এটাও যদি 60 ডিগ্রি হয়, একটা সরল রেখা 180 ডিগ্রি, তাহলে এটা তো 60 ডিগ্রি হইবি, বুঝলা না, ওরা তো শুধু দুই পাশে শুধু 60 ডিগ্রি রাখছে, 60 ডিগ্রি হচ্ছে কই পিস, এটা তো মানে তুমি আমি তো বুঝি, এটা তো জানি ওরা। এফএসসি আচ্ছা এফএসসি এর ক্ষেত্রে যদি নেই, এদিকে এটা যাইবে, এদিকে এটা যাইবে, আর উলম্ব উপাংশ বরাবর নিতে এসেছি, তাহলে উলম্ব উপাংশ বরাবর যদি নেই, তাহলে এফএসসি সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, আর তো যে এফএবি এর সাইন 60 ডিগ্রি,
মাইনাস এফ এ বি সাইন 6 ডিগ্রি সমান 0। তাহলে আমরা মান জানি এফ এফ এ সি, দাঁড়াও, এফ এস সি সাইন 6 ডিগ্রি আছে, এফ এস সি মান জানি 1154.70, 1154.70 সাইন 6 ডিগ্রি মাইনাস এফ এ বি সাইন 6 ডিগ্রি সমান 0। 1154.70 দুই পাশে বাড়াই দিই, পজিটিভ হয়ে যায়। 1154.70 সাইন 6 ডিগ্রি থেকে কত? 1154.70 সাইন 6 ডিগ্রি 999.99 মানে 1000। তাইলে মাইনাস এফ এ বি সাইন 6 ডিগ্রি সমান 1000। তাহলে এইটা 1000 সাইন 6 দ্বারা ভাগ করি, 1000 ভাগ সাইন 100 হয়ে গেছে, সাইন 60 ডিগ্রি 1154। তাহলে এফ এ বি সমান মাইনাস 1154। মাইনাস হচ্ছে কেন? কারণ এই যে আগেটা মাইনাস আছে, 1154 মানে যেটা দিচ্ছে তার বিপরীত হবে, মানে এটা টেনশন না কম্প্রেশন হবে। ও কি 1154 হয়েছে এফ এ বি? আচ্ছা এফ এ বি 1154 হয়েছে, ঠিক আছে। তাইলে এটা হচ্ছে তোমার এফ এ বি, টেনশন ধরছি বাট টেনশন না কারণ এটা মাইনাস আসছে, তাহলে 1154 কম্প্রেশন। আচ্ছা এখন এটা কি গেল? ভার্টিক্যাল ফোর্স গেল। এখন হলো মানে ওটা কি বলে, হরিজন্টাল নেই, সামেশন হরিজন্টাল ফোর্স সমান 0। ক্লকওয়াইজ পজিটিভ নেই তোমার এখানে এফএসসি cos 60 ডিগ্রি, এফএসসি cos 60 ডিগ্রি, এফএসসি cos 60 ডিগ্রি মাইনাস হবে এফএবি cos 60 ডিগ্রি মাইনাস এফএবি cos 60 ডিগ্রি সমান 0। ঠিক আছে, তাহলে এফএবি মান জানি 1154, এফ এসি এর মান জানি 1154, এফ এবি এর মান জানি 1154। তাহলে দুইটা মান তো জানি, জানি না এফ এডি এর মান, তাহলে মানে আর এফ এডি মান তো এই জায়গায়। দাঁড়াও দাঁড়াও একটু বুঝে দেখি কি করছে। হ্যাঁ তিনটাই আছে এফএডি, কারণ আমি দেখলাম দুইটা মান তো জানি, এফএবি এর মান জানি, এফএসসি এর মান জানি, আর এটা হচ্ছে এফএডি, এফএডি এর মান জানি না। তাহলে মাইনাস এফএডি, মাইনাস এফএডি সমান 0। তাহলে এফএসসি কত? এফএসসি 1154.70, 1154.70 cos 60 ডিগ্রি মাইনাস এফএবি cos 60 ডিগ্রি, এফএবি মাইনাস 1154, মাইনাস 1154, এটা মানে 1154.70 যাই হোক 70 সমান 0। আচ্ছা এখন 1154.70 cos ডিগ্রি 1154.70 1154.70 cos 60 ডিগ্রি 77.35 মাইনাস মাইনাস দিবি না কারণ এটা এই পেশাটা মাইনাস আছে, এই পেশাটা প্লাস আছে, মাইনাস আছে সুতরাং প্লাস দিয়ে দিবে। 1170 cos 60, এটাও cos 60 ডিগ্রি, তো এটাও 570, 570.35, 577 কি বেশি 77.35 মাইনাস এফএডি সমান 0। তাহলে মাইনাস এফএডি এটা যদি যোগ করি গুণ 2 দেই আর কি, মানে দুইটা যোগ করলে 1154.7। তাইলে এইটা পাশে আসছে, দুইটা পজিটিভই আসছে, পাশে গেলে নেগেটিভ হয়ে যাবে, মাইনাস 1154.7। তার দুই পাশে মাইনাস ক্যান্সেল করি, তাহলে এফএডি 1154.7, এটা কি হয়েছে? হ্যাঁ এড়িয়ে গেছে। আর এটারে ধরছিলাম কি, ওকে এখানে দেখো এই ভুল লাগছে, এইটা শিওর ভুল লাগছে, কারণ দেখো এখানে কিন্তু মাইনাস আসে নাই, এদিকটা এদিকটা পজিটিভ ধরছে মানে কম্প্রেশন ধরছে, এটা কিন্তু কম্প্রেশনই হয়েছে, লাগছে টেনশন। এটা 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 100% শিওর এটা কম্প্রেশন হবে।
কোনো মাইনাস আসে না, যে মাইনাস আসছে, মাইনাস আসার পর এটা উল্টাই দিয়া টেনশন হয়ে গেছে। দেখো এটা ধরছে এদিকটা, মানে এদিকটা মানে তোমার কম্প্রেশনের দিকটা, এদিক গেছে, এদিকটা ধরছে ওই আর এদিকই দেখো এদিকটাই হয়েছে, কোনো মাইনাস আসে নাই, লাগছে টেনশন ওই কম্প্রেশন। আচ্ছা, আর এগুলো পুরো সেমই, সব যা আছে একদম সেমই করবো। এইটা মনে আছে ডিফারেন্ট, জানি না, আমি করি নাই নিজেও, করে দেখতে পারো। আর মনে হয় না এগুলা আইতে পারে, আর যা করার করছি, আমিও করি নাই। তবে কোন সমস্যা হলে আমার জানাই, এগুলো কতটা যাই আমি করিডোর দেবো আমি, ঠিক আছে? কি করছে আল্লাহ জানে, অনেক কাহিনী করছে এর মধ্যে, জানি না আইবে কিনা, আইলে আচ্ছা এই 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 ওদিকে লাগবে কিছু, আর লাগবে পড়ার নিয়ে সমস্যা আছে? আর তুমি করো, ওদের করো, কোনো প্রবলেম হলে জানাইও, আমি না করলেও ব্যাপার না, করে দিব মনে। আচ্ছা এই দেখো না কিছু না, এই 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 ওদের দেখো, এই যে 10 নম্বর অধ্যায় গিয়ার ট্রেন, এই অধ্যায় করাইলি শেষ হয়ে যাবে, অ্যাপ্লাইড মেকানিক্স আজকে শেষ হয়ে যাবে এই অধ্যায়টা করাইলি। আচ্ছা এই গিয়ার ট্রেন গিয়ার কি, গিয়ার হচ্ছে যে তোমার, কেমনে বুঝাই, দাঁড়াও, এই যে গিয়ার, এই যে এগুলারে বলে গিয়ার, ঠিক আছে? এই এই যে আখের রস যে বানায়, যে মেশিন গুলো দেখছো না, ওইগুলার, এগুলা হয়তো এগুলা দেখছো, এগুলা গিয়ার, এইগুলার বলে গিয়ার। গিয়ারের কাজ কি? গিয়ারের কাজ হচ্ছে যে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে আহ সঞ্চালন করা আর কি। তো তুমি যদি কোনো দেখতে পারবা যে মোটরের সাথে এরকম একটা গিয়ার আছে, এবং গিয়ারের অনেক দূরে দূরে আছে মেশিনটা, এবং ওইটা রাবারের সাহায্যে তোমার কানেক্ট করা আছে, যার কারণে ওই মেশিনটা ঘুরলে পরে দূরবর্তী থাকা মেশিনটাও ওই যে বেল্টের মাধ্যমে দূরবর্তী থাকা মেশিনটা ঘুরে। তো এটা এক ধরনের গিয়ার। তো এইখানে তোমার ওইখানে একটা বেল্টের ঘুরে ওই মেশিন, মানে অনেকটাই কষ্ট না আর কি, মেশিনের ওইখানে যা ইনপুট দেয় ওইখানে আউটপুট লস হয় আর কি। তো এই ইফিসিয়েন্সি বাড়ানোর কারণে ইউজ করা হয়। তাহলে গিয়ার তোমার একটার সাথে একটা কানেক্ট থাকে, যার কারণে এখানে তোমার অতটা তোমার লস হয় না আর কি, ইনপুট যা দেয় আউটপুট প্রায় সেম ওইটাই পাওয়া যায়। আর এইখান থেকে আবার ইনপুট দিয়ে আউটপুট আবার বৃদ্ধিও করা যায়, এটা আমি তোর একটু পর দেখাইতেছি। মানে ইনপুটে তোমার যদি গিয়ারটা যদি ঘোরানো হয় ধরো 300 RPM এ, এটা ধরো তুমি চাইলে আবার 600 RPM ও করতে পারবে গিয়ারের মাধ্যমে, কোনো মেশিনের আরপিএম তোমার না বাড়াইয়েই। তো এগুলো দেখাই দিচ্ছি। তো গিয়ারের মূলত কাজ হচ্ছে যে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালন করা। তোমার আখের মেশিন গুলো দেখতে আছে যে একটা ঘুরায় মাত্র, একটার মাধ্যমে যে আরো যে তিনটে থাকে, তিনটাই ঘুরে, ঘোরার ওই যে এটাই যে একটার মাধ্যমে আরো তিনটার শক্তি দেয়া। তুমি যদি কোনো সময় ওই ঘড়ি টড়ি ভাঙ্গো, তাহলে দেখতে পারবো এটার মধ্যে যে সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, এগুলার মধ্যে মানে সবগুলো গিয়ার দ্বারা কানেক্ট করা। ওই একটা একটা গড়লে বা আরেকটা কি পরিমাণ গড়বে, এটা গিয়ারের মাধ্যমে সব দেওয়া আছে, এটা এত গড়লে এটা একটু গড়বে, যার কারণে মিনিটের সেকেন্ডের কাটা সবগুলা একটা গিয়ারই গড়ে, কিন্তু আর গিয়ার সবার মাধ্যমে কানেক্ট করে, কিন্তু মূলত ওই মেশিন দেওয়া নাই, মেশিনে একটাই, কিন্তু গিয়ার হচ্ছে এক একটার জন্য এক একটা আলাদা, যার কারণে এক একটা ঘুরেও সেকেন্ডে দ্রুত করে ঘুরে, মিনিটে কাটা আর একটু আস্তে, আর কোনটা কাটা তো অনেক আস্তে আস্তে, সব হচ্ছে গিয়ারের খেলা। এবং এটা মূলত মেকানিক্যাল সেক্টরে বেশি হয়, মেকানিক্যাল সব যন্ত্রই গিয়ার, প্রায় ম্যাক্সিমাম যন্ত্রে গিয়ার থাকে। তো মেকানিক্যাল সেক্টরের জিনিসটা যাই হোক, এখন যেহেতু বইতে আছে গিয়ার তোমার পড়াই দিয়েছি আর কি। আচ্ছা এখন লেখছি কি গিয়ার, যে পুলি বা চাকা এর রিমে নির্দিষ্ট ক্রমে খাঁজ কাটা থাকে, তো গিয়ারে তো অবশ্যই খাঁজ কাটাই থাকবে, তাকে দাঁত বলা হয়। যেগুলো খাঁজ কাটা যেগুলো এগুলো থাকে, এই যে এরকম এরকম থাকে, এগুলোরে টিথ বা দাঁত বলা হয়, আর এই দাঁতযুক্ত চাকাকে গিয়ার বলে। আচ্ছা, একে শ্যাফটের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ করে ব্যবহার করা হয়। গিয়ারের সাহায্যে এক শ্যাফট থেকে অন্য শ্যাফটে গতিশক্তি স্থানান্তর করা হয়। আচ্ছা, শ্যাফটের সাথে দৃঢ়ভাবে
আবদ্ধ করা হয়, মানে যেটির সাথে আবদ্ধ করা হয় ওইটা হচ্ছে যে শ্যাফট, ওইটা বলে শ্যাফট। গিয়ার ড্রাইভের সুবিধাসমূহ: এটি যথাস্থানে বেঁকে অনুপাত পরিবহন করে। এটি উচ্চ দক্ষতা সম্পন্ন, দক্ষতা অনেক, এটা আসতে পারে যে দেখো গিয়ার ড্রাইভের সুবিধাসমূহ আর গিয়ার ড্রাইভের অসুবিধাসমূহ: এটি দৃঢ় লেআউট সম্পন্ন, অধিক শক্তি পরিবহন করতে পারে ও এটি ব্যবহারে বিশ্বস্ত। গিয়ার ড্রাইভের অসুবিধাসমূহ: গিয়ার তৈরি করতে বিশেষ ধরনের যন্ত্রপাতি এবং টুলসের প্রয়োজন হয়। গিয়ার তৈরির মেশিন চলাকালীন সময় কম্পন বা নয়েজের কারণে দাঁতে যে কোনো ধরনের ত্রুটি হতে পারে। একটি গিয়ারের যে কোনো ধরনের ত্রুটির জন্য সম্পূর্ণ ব্যবস্থাটি অকেজ হয়ে যায়। একটা নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ গিয়ারটি অকেজ হয়ে যেতে পারে। ঠিক আছে। আর এইখানে যে যে জিনিসটা বুঝার আছে, ধরো এটা বড় করে রাখি, এটা একটু পর তোমার অঙ্কে করতে লাগবে আর কি। এই জিনিসটা কি কেমনে কি আল্লাহ জানে। না কিছু না, এই দুইটা তিনটা নেই, তাইলেই বুঝবা আর কি। এরকম এরকম থাকে বুঝছো, বড় ভাই আমি তোমার জাস্ট তিনটা দাঁত দিয়ে দেখাই। একদম যে মাঝখানে যে জায়গাটা, এই যে দাঁতের উপর এবং নিচে যে মাঝখানে প্রায় জায়গাটা, এটা বলে পিচ সার্কেল। ঠিক আছে, এটা বলে পিচ সার্কেল। এবং এইখান ধরো আরেকটা গিয়ার, যখন একটা গিয়ারের সাথে আরেকটা গিয়ার যখন লাগিয়ে চলতে থাকে, মানে এটার উপরে দিয়ে তো আরেকটা গিয়ার এরকম যখন চলবে, তখন এই যে ধরো এরম বাধাপ্রাপ্ত এইরকম তো থাকে, তারপরে তো ঘুরে ঘুরে তো চলে, একটা ঘুরলে আরেকটা ঘুরে, তাই না? তা এই যে পিচ সার্কেল, এটা বলে পিচ সার্কেল, PITCH মনে হয়, হ্যাঁ পিচ সার্কেল। আচ্ছা এটা পিচ সার্কেল যে তোমার একটা গিয়ারের উপর থেকে আরেকটা গিয়ার যখন ঘুরতে যায়, তখন যে ধাক্কাটা বা বাধাটা প্রাপ্ত হয়, এই যে এইখানে তো একটা ধাক্কা দিয়েই তো ওটার আড্ডারও ঘুরাইবে, তো এই যে ধাক্কাটা যেখানে পায় সেটা হচ্ছে পিচ সার্কেলের জায়গায়, মানে এইখানে মাঝামাঝি পর্যায়ে আরেকটা গিয়ারের ধাক্কাটা এসে আগে। ঠিক আছে। আচ্ছা পিচ সার্কেল, টুথ থিকনেস, আচ্ছা টুথ স্পেস, র্যান্ডম সার্কেল। আচ্ছা দেখো গিয়ারের যে একদম উপরের একদম মানে টিথের যে একদম উপরের যে সার্কেলটা, এইখান থেকে যদি একটা সার্কেল চিন্তা করো, অনেক বড় গিয়ার হইবে, তোমার আমি তিনটা দিয়ে দেখাইতেছি। তো এইটারে বলে যে তোমার টুথ সার্কেল, নাকি এটাই তো বলে। দাঁড়াও দাঁড়াও, ও না, আচ্ছা অ্যাডেন্ডাম আর নিচে হচ্ছে ডিডেন্ডাম। ঠিক আছে দেখাইতেছি। আচ্ছা এটা বলে অ্যাডেন্ডাম, অ্যাডেন্ডাম সার্কেল। আর একদম নিচে যেটা থাকে এর দেখাইতেছি, একদম নিচে আহ, দেখি দাঁড়াও কইরা আমার নিচে একদম দাঁড়াও, অ্যাডেন্ডাম, কি রে ওইটা কই? আচ্ছা এই যে এইখানে একটা দেখো লেখা আছে, এটাতে বলে, এটা বলে ডিডেন্ডাম। এখন তো লেখা দেখতেছি না, বাট এটা বলে ডিডেন্ডাম, ডিডেন্ডাম সার্কেল। ঠিক আছে। তারপর এই একটা একটা টুথ থেকে আরেকটা যে টুথের যে স্পেস, এটা বলে টুথ স্পেস। আর তো আর কি আছে, তেমন কিছুই নাই। টুথ থিকনেস, একটা টুথের যে মাঝখান থেকে যে এতটুকু যে কি বলে এটা, দূরত্ব, লেন্থ যাই বলো, এটা বলে টুথ থিকনেস, কতটুকু পুরুত্ব বা মোটা। ঠিক আছে। থিকনেস অফ ফ্রি ওগুলো লাগবে না। একদম শেষে যেটা যেটা গিয়ার, মানে যেখানে গিয়ারের সাথে টিথ লাগা থাকে, এটা বলে কি বলে, দাঁড়াও, ক্লিয়ারেন্স বলে, এটা বলে ক্লিয়ারেন্স। আর কিছু নাই বোঝার, যা বোঝার বুঝছি। আচ্ছা একটা সার্কুলার পিস, একটা আরেকটা জিনিস সার্কুলার পিস, একটা দাঁত থেকে আর একটা দাঁতের যে মধ্যে যে দূরত্ব, মানে একটা দাঁত থেকে আরেকটা মানে এই দাঁতের মাঝখান নাও বা যেইখান থেকেই নাও, একটা দাঁত থেকে আরেকটা দাঁতের যে দূরত্ব, এটা বলা যায় তোমার সার্কুলার পিস। এটা বলে সার্কুলার পিস, সার্কুলার পিস। এই যে এতটুকু স্পেস, একটা দাঁত থেকে আরেকটা দাঁতের যে দূরত্ব, একটা দাঁতের দূরত্ব মাঝখান থেকে নিতে পারো, বা এটা যদি প্রথম থেকে না এটারও প্রথম থেকে নেবা,
এই যে একটা দাঁত থেকে চারটা দাঁতের দূরত্ব, এটা বলে সার্কুলার পিস। আচ্ছা, সার্কুলার পিসের সূত্র কি? এটা লাগবে, সার্কুলার পিস। সার্কুলার পিস বা পি সমান পিস সার্কেলের পরিধি বাই দাঁতের সংখ্যা। আচ্ছা, এই যে পিচ সার্কেলের পরিধি, এখন দেখো একটা গিয়ারের যে পরিধি থাকে, পরিধি তো মানে বুঝতে পারছো যে পুরা কি বলে লেন্থ, এটা গিয়ারের যে এরকম গোল থাকবে, যে গোল মানে এটা যদি তুমি এভাবে করো, এটা যে কাটো, মানে এতটুকু এতটুকু যে লেন্থ থাকে, এই লেন্থেরই তো পরিধি বলে। আচ্ছা, পিচ সার্কেলের পরিধি মানে এই যে পিচ সার্কেলের পরিধি বাই দাঁতের সংখ্যা। এখন যে কয়টা দাঁত আছে, দাঁতের যদি পিচ সার্কেলের পরিধি দ্বারা ভাগ করা হয়, তাহলেই তো কয়টা পিস আছে সার্কুলার পিস, মানে একটা একটা দাঁত থেকে একটা দাঁতের যে দূরত্ব, মানে কয়টা দাঁত আছে এটাই তো বের হইবে, মানে দূরত্বটা বের হইবে। পিচ সার্কেলের পরিধি বাই দাঁতের সংখ্যা। এখন পিচ সার্কেলের পরিধি বাই করার সূত্র কি? ওই যে পাই ইনটু ডি। পিচ সার্কেলের ব্যাস, হ্যাঁ, পাই ইনটু ডি। পিচ সার্কেলের পরিধি পাই ইনটু ডি বাই দাঁতের সংখ্যা। পাই ইনটু এখানে লাগছে তোরা পিচ সার্কেলের ব্যাস। আচ্ছা, পিচ সার্কেলের ব্যাস মানে ডি আর কি। তো পাই ইনটু পিচ সার্কেলের ব্যাস মানে পাই ইনটু ডি আর কি, পিচ সার্কেলের ব্যাস বাই দাঁতের সংখ্যা। ঠিক আছে, পিচ সার্কেলের ডায়ামিটার ডি এবং দাঁতের সংখ্যা টি ধরা হয়, তাহলে পাই ডি ইকুয়াল টু টি। আচ্ছা, নিচের লাইনে আবার ডি লাগছে, পি ইকুয়াল টু পাই ডি বাই টি। টি টি মানে টিথ বা টুথ, টুথ আর কি, দাঁতের সংখ্যা বুঝাইতেছে আর কি। এখন আর কি আছে? সার্কুলার পিস, ডায়ামিটারাল পিস। পিস ডায়ামিটার একটি একক দৈর্ঘ্য দাঁতের সংখ্যাকে ডায়ামিটার পিস বলে। একই সংখ্যাকে পি দ্বারা প্রকাশ করা, এটি অনুপাতিক পূর্ণ সংখ্যা গিয়ারের পরিচয় প্রায় এই সংখ্যা দ্বারাই হয়ে থাকে। আচ্ছা, একটা গিয়ারে যে কয়টা দাঁত থাকে, সার্কুলার পিস বলতে বুঝাইছি কি, একটা দাঁতের থেকে আরেকটা দাঁতের যে স্পেসের দূরত্বকে সার্কুলার পিস বলে। আর ডায়ামিটার পিস যে তোমার এই পুরা গিয়ারে কয়টা দাঁত আছে, একটা দুইটা তিনটা, এখানে আমি আঁকছি তিনটা দাঁত আছে, ঠিক আছে। তো এক তোমার কয়টা দাঁত আছে এটা বলে যে ডায়ামিটার পিস সমান পিডি সমান আর দাঁতের সংখ্যা বাই পিস সার্কেলের ব্যাস। আচ্ছা, দাঁতের সংখ্যা বাই পিস পিডি, ধরো গিয়ারের পরিচয় একে সংক্ষেপে পিচ ডায়ামিটারে একক দৈর্ঘ্যে দাঁতের সংখ্যাকে ডায়ামিটার পিচ বলে। এক পিচ ডায়ামিটারে একক দৈর্ঘ্যে দাঁতের সংখ্যাকে ডায়ামিটার পিচ বলে, ঠিক আছে। পিডি ইকুয়াল টু দাঁতের সংখ্যা বাই পিচ সার্কেলের ব্যাস। পিডি ইকুয়াল টু পিচ সার্কেল, উল্লেই দিয়েছে নাকি? দাঁতের সংখ্যা পি এই বিকে, পিডি ইকুয়াল টু টি বাই ডি। আচ্ছা, পিডি পাই ইকুয়াল টু সার্কুলার পিচ। জানি না আমি কি লিখছে, সূত্রে এখানে কি লিখছে, পিডি ইকুয়াল টু টি বাই ডি দাঁতের সংখ্যা বাই পিচ সার্কেলের ব্যাস, আবার অথবা পিডি ইকুয়াল টু পাই বাই পি সার্কুলার পিচ, পাই বাই সার্কুলার পিচ। আচ্ছা, যাই হোক, বুঝতেছি না। রেন্ডাম সার্কেল, ডিটেন্ডাম সার্কেল, ক্লিয়ারেন্স, এগুলো পড়লে বুঝবা না, এগুলো মানে বুঝাইছি তো যা কি কোরআনে আছে। আচ্ছা, গিয়ারের প্রকারভেদ। গিয়ার বহিস্থ গিয়ার আছে, অন্তস্থ গিয়ার। বহিস্থ গিয়ার মানে বহিস্থ মানে ভিতরে, ও কি কি বলি বাইরে, অন্তস্থ মানে ভিতরে। তো বহিস্থ বাইরে একটা একটা গিয়ারের সাথে আরেকটা গিয়ার যে কানেক্ট থাকে বাইরে, এইটার বলে বহিস্থ গিয়ার। অন্তস্থ গিয়ার, একটা গিয়ারের মাঝে আরেকটা গিয়ার থাকে, মানে এই একটা গিয়ার আছে, এটার মাঝে ধরো আরেকটা গিয়ার যদি থাকে, এটার বলে অন্তস্থ গিয়ার। এটার ভিতরে আরেকটা গিয়ার, এই ইত্যাদি 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 ইত্যাদি, এই এবার অন্তস্থ গিয়ার। আর বহিস্থ গিয়ার যে তোমার তখন তো বাইরে থাকবে, এটার টিথ গুলো বাইরে থাকবে,
আর বাইরের সাথে আরেকটা বাইরের টিতলা গিয়ারই কানেক্ট থাকবে, তখন ওটা বলে ভবিষ্যৎ গিয়ার। ঠিক আছে। র্যাক এবং পিনিয়ন গিয়ার, র্যাক এবং পিনিয়ন গিয়ার এই যে এই বইতে দেখতে পারতেছো, এটা দ্বারা আর কি লম্বভাবে শক্তি সঞ্চালন করা হয়। দেখো এটা হচ্ছে তোমার একটা কি বলে বৃত্তাকার গিয়ার। আর এটা হচ্ছে তোমার এটা বলে র্যাক, এটা বলে পিনিয়ন। এটা হচ্ছে তোমার একটা কি বলে এটা আনুভূমিক দিকের একটা গিয়ার। তো এটার সাথে তোমার এটা যদি ঘোরে, তাহলে এই যে শক্তিটা কি 90 ডিগ্রিতে সঞ্চালন হইবে না? তখন এইটা কি এদিক এটা কিন্তু না ঘুরে কিন্তু সোজাসুজি মুভ করবে। তো এটা বলা যায় তোমার র্যাক এবং পিনিয়ন। আচ্ছা, প্যারালাল শ্যাফট গিয়ার, ইন্টারসেক্টিং শ্যাফট গিয়ার, নন ইন্টারসেক্টিং শ্যাফট গিয়ার অনেক প্রকার। স্পার গিয়ারের প্রকারগুলো তুমি ছবি সহ দেখলে পরে আরো বুঝ, মানে স্পার গিয়ার, বেভেল গিয়ার, হেলিক্যাল গিয়ার, স্পাইরাল গিয়ার কি সব ছবি সহ দেওয়া আছে, তুমি দেখে পড়ে বিস্তারিত বুঝবানে। আর এগুলো তেমন প্রয়োজন নাই। সিম্পল গিয়ার ট্রেন। আচ্ছা, এইখানে যেটা বুঝে আসছি, এখানে দেখো সিম্পল গিয়ার আছে এবং আরেকটা আছে কম্পাউন্ড গিয়ার, আরেকটা আছে ইপিসাইক্লিক গিয়ার। তো ইপিসাইক্লিক গিয়ার সম্পর্কে আমি তোমার মোটামুটি ধারণা দিব, বাট ইপিসাইক্লিক গিয়ারের দুইটা মনে হয় না তিনটা জানি ম্যাথ আছে। এই ম্যাথ তিনটা আমি নিজে করিনি বা আমি নিজে জানি না, এই জন্য তোমার করাইতে পারবো না। আর এই তিনটা মনে হয় আসবে বললে আমি জানি না, যার কারণে আমি নিজেও করিনি, প্রয়োজন মনে করি না। এইটা আছে, আমি ওইদিকে যাই আর কি তোমার জিনিসটা বুঝাই। ইপিসাইক্লিক গিয়ারে একটা ম্যাথ আছে 11 নম্বর, আর আছে কই এই 9 নম্বর একটা আছে, আর আছে এই তো দুইটা ম্যাথ আছে মনে হয়। হ্যাঁ, দুইটা ম্যাথ তো দেখি ইপিসাইক্লিক গিয়ারের। এটা হচ্ছে গিয়ারের একটা প্রকার, আমি দেখাইতেছি 3 প্রকার গিয়ার সম্পর্কে। তো এই দুটো অঙ্ক আর কি আমি নিজেও করিনি, আর এর অনেক প্যারা, মানে এই দুটো অঙ্ক করতে যাই আমার খাড়া লাগবে অন্তত এই 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 ইপিসাইক্লিক গিয়ারের বিচারে 3 ঘন্টা। হ্যাঁ, সিম্পল গিয়ার ট্রেন। আচ্ছা দেখো, একটা গিয়ারের সাথে দেখো আমি তোমার এখানে কোনো গিয়ারের দাঁত দেখাইতেছি না, কারণ ওইগুলো আঁকা অনেক কঠিন ব্যাপার। একটা গিয়ারের সাথে আরেকটা গিয়ার এবং আরেকটা গিয়ারের সাথে আরেকটা গিয়ার, এটা যদি কানেক্ট থাকে, তাহলে এইটা যদি ঘুরে, এটার সাথে কি এইটা ঘুরলে এটাও ঘুরবে, এটা ঘুরলে এটাও ঘুরবে। তো এগুলোর সাথে তো শক্তি সঞ্চালন একটার সাথে আরেকটা মানে করবে। তো এগুলোর আবার সিম্পল গিয়ার, মানে একটার সাথে একটা যে ইজিলি কানেক্ট করা থাকে একদম সিম্পলি, কোনো এখানে কম্পাউন্ডে দেখাই যেতে পারে, মানে কোনো হ্যাসেল নাই। এটা বলে সিম্পল গিয়ার। আর সিম্পল গিয়ারের আরেকটা জিনিস বোঝা রয়েছে, এই গিয়ারে যদি ক্লকওয়াইজ ঘুরে, এটা যদি ক্লকওয়াইজ ঘুরে, এটা করবে এন্টি ক্লকওয়াইজ। তো বুঝতে পারছো এন্টি ক্লকওয়াইজ কেন ঘুরবে? এটা যদি এদিক ঘুরে, তার মানে এটা ঘুরবে এদিকে, এদিক ঘুরলে এটা বিপরীত দিকে ঘুরবে। আবার এটা তো ঘুরবে আবার এইদিকে, মানে এই যে এটা তো আবার এন্টি ক্লকওয়াইজ ঘুরবে। তো এন্টি ক্লকওয়াইজ ঘুরলে এটা কিন্তু আবার ক্লকওয়াইজ ঘুরবে। তার মানে যদি আমাদের কোন গিয়ারে আউটপুট, এটা গিয়ারের সাথে আরেকটা গিয়ার যদি সংযোজন করার পরে আমার যদি আউটপুট প্রয়োজন হয় ক্লকওয়াইজ, যদি ক্লকওয়াইজ প্রয়োজন হয় তাহলে আমার লাগবে বিজোড় সংখ্যক গিয়ার। আর যদি আমার আউটপুট প্রয়োজন হয় তোমার এন্টি ক্লকওয়াইজ, আমি যদি তোমার আরেকটা গিয়ার সংযুক্ত করি জোড় সংখ্যক গিয়ার দিয়ে কানেক্ট করে দেখাই, তার মানে এটা তোমার হইতেছে তোমার এটা হইতেছে ক্লকওয়াইজ। আচ্ছা, ক্লকওয়াইজ মানে না, এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। দাঁড়াও, এইটা হচ্ছে ক্লকওয়াইজ, এই যে এন্টি ক্লকওয়াইজ। তাহলে এটা এন্টি ক্লকওয়াইজ দিলে এটা হবে ক্লকওয়াইজ। আচ্ছা, এখানে ভুল হয়েছে। এটা এন্টি ক্লকওয়াইজ মানে এদিকে ঘুরতেছে, এটা করবে এইদিকে। দাঁড়াও, দিয়েছি এই তীরের মাথাটা দেবে এদিকে, আর তীরের মাথাটা দেবে এদিকে। এটা এন্টি ক্লকওয়াইজ দিলে এটা হবে ক্লকওয়াইজ। আচ্ছা, দাও জোড় সংখ্যক গিয়ার হইলে পর এইটা আবার ধরো জোড় সংখ্যক গিয়ার হইলে পর ওই আমি যদি এইখানে ইনপুটে ক্লকওয়াইজ দিই, আউটপুটে পাবো এন্টি ক্লকওয়াইজ, মানে এটার বিপরীত দিকে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে পাবো এই এই anti clockwise। এই হচ্ছে গিয়ার আরেকটা নিয়ম বলা যেতে পারে, যে তুমি যদি ইনপুটে তুমি যা দিচ্ছ আউটপুটে যদি ওইটা পাইতে চাও, তাহলে তোমার লাগবে বিজোড় সংখ্যক, মানে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে বলতেছি, তুমি যদি এই ক্লকওয়াইজ দাও তাহলে ইনপুটেও তুমি যদি ক্লকওয়াইজ পাইতে চাও তাহলে লাগবে বিজোড় সংখ্যক গিয়ার। আর তুমি যদি ইনপুটে দাও
যে তোমার যাও, আর আপনি যদি ওইটাই ওইটা যদি বিপরীত পেতে যাও, মানে যদি ক্লকওয়াইজ যাও, যদি অ্যান্টি ক্লকওয়াইজ পেতে যাও, তাহলে লাগবে জোড় সংখ্যা গিয়ার। ঠিক আছে, এখন সিম্পল দুটি গিয়ার বা হুইলের মধ্যে দূরত্ব যদি বেশি হয় তবে নিম্নের দুটি পদ্ধতির সাহায্যে গতি স্থানান্তর করা হয়। ঠিক আছে, বুঝলাম। বৃহৎ আকারের হুইল চাকা ব্যবহার করে অথবা একটি গিয়ারের মধ্যে মধ্যবর্তী হুইল ব্যবহার করে একটু বিবেচনা করে দেখা যায় যে প্রথম পদ্ধতির বেশ ঝামেলাপূর্ণ এবং ব্যয়বহুল, অপরটি দ্বিতীয় পদ্ধতি খুবই উপযোগী এবং স্বল্প ব্যয় সাপেক্ষ। আচ্ছা, এখানে যে বিষয়টা বলছি সেটি হচ্ছে তুমি এই জায়গা থেকে যদি এই জায়গায় তুমি শক্তি সঞ্চালন করতে যাও, এখানে তুমি যদি বড় বড় গিয়ার দাও, তাহলে বড় বড় গিয়ার দিলে পর তোমার এইটা খুবই ব্যয়বহুল হইবে, আর তোমার কি হইবে, পদ্ধতি বেশ ঝামেলাপূর্ণ এবং ব্যয়বহুল ঝামেলাপূর্ণ হইবে। আর গিয়ার যদি তোমার যদি বড় বড় হয়, যেহেতু এগুলো হচ্ছে সব মেকানিক্যাল ইকুইপমেন্ট, এইখানে তোমার ওই যে প্রথমে যেটা দেখছিলাম যে গিয়ারের অসুবিধা সমূহ, এইটার সাথে একটা ঘর্ষণ হইবে এবং প্রতিবার গিয়ার ঘুরানোর সময় কিন্তু একটা তাদের সাথে আরেকটা দাঁত যখন বাড়ি খেয়ে তখন শব্দ হইবে। এখন তুমি যদি এভাবে যদি 4-5টা গিয়ার দিয়ে আরেকটা জায়গায় যদি বড় বড় গিয়ার দিয়ে কানেক্ট করতে যাও, তাহলে দেখবা শুধু তোমার ইন্ডাস্ট্রি খালি কাঁপতে আছে গিয়ারের আওয়াজই। এখন এই জন্য মধ্যে সব এক জায়গা থেকে এক জায়গায় শক্তি সঞ্চালনের জন্য মধ্যে যে গিয়ারগুলো হয়, এগুলো সব ছোটো ছোটো গিয়ার নেওয়া হয়। তো বইতে আছে ছোটো ছোটো, বাট আমি আঁকছি বড় বড়, এগুলো ছোটো ছোটো গিয়ার নেওয়া হয়। এটার তুলনায় এগুলো ছোটো ছোটো হইবে গিয়ার। এখন আর কি বলছে, আর একটা সূত্রের প্রমাণ দেখাইছে, সূত্রের প্রমাণটা দেখাইতেছি। দাঁড়াও।